everyone, welcome to Let's Improve Nursing. আমি তোমাদের ইংলিশ এডুকেটর শ্রাদ্ধা ম্যাম and we are back with the topper stock, Genpa CG 2025 topper stock, and we have Shreya Datta with us. Shreya, প্রথমত welcome to Let's Improve Nursing and big congratulations এত ভালো একটা স্কোর করার জন্য। থ্যাংক ইউ ম্যাম। জেনপাসে শ্রেয়ার স্কোর যেটা হয়েছে সেটা হচ্ছে 60.4166 অ্যান্ড ওর যে র্যাঙ্ক সেটা হয়েছে 109। তো এটা দারুণ একটা র্যাঙ্ক, ভালো একটা র্যাঙ্ক করেছো শ্রেয়া, তার জন্য অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ ইউ। তুমি খুবই ভালো একটা র্যাঙ্ক করেছো। এবার চলো তোমার সঙ্গে আমরা এটা রিলেটেড কথা বলি, তুমি কি পড়েছো, কিভাবে করেছো, এভরিথিং। ফার্স্টলি লেটস আন্ডারস্ট্যান্ড যে তুমি কবে এইচএস পাস করেছো। আমি 2023 সালে এইচএস পাস করেছি। আচ্ছা, ওকে। অ্যান্ড তারপরে তুমি তারপরে আমি মানে বাড়ি থেকে সবাই বললো যে শ্রেয়া নিটের প্রিপারেশন কর। তারপরে আমি কলকাতার তে চলে যাই নিটের প্রিপারেশন করতে। তো ওখানে 2 মাস ছিলাম, দিয়ে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দিয়ে ও মানে আমার মানে পায়ের হাড় ভেঙে যায় আর কি। তারপরে ওটা রিকভারি করতে অনেকটা সময় লেগে যায়। হুম তারপরে হুম এদিকে 2024 আমার নিটও দেওয়া হলো না, আর এদিকে জেনপাটাও ওই কোনো রকমে পড়ে দেওয়া হলো আর কি। তা আবার আগের বারে 5,000 র্যাঙ্কে ছিল, তবে জেনারেল ক্যাটাগরি 5,000 র্যাঙ্কে তো আর গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে না ম্যাম। তো ওই জন্য আগের তো মা বলছিল যে আরেকবার প্রিপারেশন নে, দেখ তোর ভালো র্যাঙ্কই হয়ে যাবে, তুই ভালো গভর্নমেন্ট কলেজে সিলেকশন পাবি। তো আমি নিট আর জেনপার দুটো প্রিপারেশন তো একই, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ আর লজিক্যাল রিজনিংটা এক্সট্রা পড়তে হয়। বাট সেটাতে মানে কম্পিটিটিভ এক্সামের যে অতটা প্রেশার, তো অতটা প্রেশার জেনপাতে থাকে না বলতে গেলেই চলে। তো আমি মানে খুব স্মুথলি মানে প্রিপারেশন নিতাম আর কি, পড়তাম, রিভিশন করতাম, প্র্যাকটিস টেস্ট দিতাম। তো এবারে নিটে আমার মানে হয়নি, দিয়ে এটাতে আমি অনেকটা ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। বাড়ির সবাই বলছিল যে মানে এবারও তো নিটে হলো না, এবারও তো নিটে হলো না। তো আমি মানে কিছু বলিনি সেই সময়টায়। আর জেন পাসের তখন মে মাসের 25 তারিখে এক্সাম, যেহেতু কথা মানে হওয়ার হ্যাঁ কথা হ্যাঁ, ছিল। টেন্টেটিভ ডেট তো দিয়েছিল। সবাই জানে সেটা। আর হুম সেটা যে হুম, কত যে লেট হয়ে পেছিয়েছে মানে ধারণার বাইরে ধারণার ম্যাম। বাইরে, তো এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে, আমার কাছেই একটা কলেজ আছে বিষ্ণুপুরে, তো ওখানে আমি অ্যাডমিশন নিই। তো ওখানে অ্যাডমিশন নেওয়ার পরে আমি যেদিন ফার্স্ট কলেজ যাই সেদিন মানে এত কেঁদেছিলাম যে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে আমি কোথায় এসে পড়লাম। দিয়ে যেদিন ফার্স্ট কলেজ করতে যাই 29শে অগাস্ট সম্ভবত, মানে তার 2 দিন পরেই দেখি যে জেনপার একবারে মানে কবে ডেট অফ এক্সাম আর সব দিয়ে দিয়েছে। আমি বললাম যে এটা তো একবার আমার কাছে খুব একটা দারুণ সুযোগ, যে পুরো 1 মাস 15 দিন টানা পাচ্ছি বাড়িতে বসে বসে পড়ার জন্য আর কি। তো আমি কলেজ যাইনি। আমি ওখানে আমার মেসও ঠিক করা হয়ে গেছিল, কলেজে আমি মেস যাইনি। কোনো সেরকম মানে বন্ধু বান্ধবের সাথে আমার মানে ডাইরেক্ট কোনো কানেক্টও থাকেনি আর কি। তো আমি ঘরেই মানে 1 মাস পড়াশুনো করেছি। আর আমি ভেবে নিয়েছিলাম যে যা করার আমাকে এই 1 মাস 15 দিন সময় আছে, আমাকে সেটাতেই করতে হবে। আমরা একটু সেদিন তো আমার বুঝে নিই যে তুমি 2024-এ তুমি মানে বসেছিলে পরীক্ষায় এবং তোমার 5000 হয়েছিল, তাও তুমি জেনারেল, তো হওয়া সম্ভব না, কিন্তু তোমার কামব্যাক তো দারুণ হয়েছে। 169 তুমি র্যাঙ্ক করেছো দারুণ ভাবে, রাইট? অ্যান্ড তুমি যেটা আর কি বললে, হ্যাঁ তুমি বলো, তারপরে তুমি তোমার পরীক্ষা যেদিনকে আমার পরীক্ষা দিনের এক্সপিরিয়েন্স মানে পরীক্ষার আগের যে এক্সপিরিয়েন্স সেটা তো প্রচন্ড বাজে ছিল। মানে কেন? বাড়ি থেকে মানে একবার পুরো তাড়াহুড়ো করে বেরিয়েছি, রাস্তায় আমার ভমিটিং হয়েছে, কিচ্ছু খেয়ে যায়নি। দিয়ে যখন পরীক্ষা শেষ হয়ে যায় আমি ভাবি যে আমার মানে স্কোর খুব ভালোই হবে আর কি। আমি বাবাকে বলেই দিয়েছিলাম যে আমি আর মানে অনার্সটা কন্টিনিউ করবো না, আমি বিএসসি নার্সিংটা কন্টিনিউ করবো, কারণ পরীক্ষা দিয়ে বুঝে গেছিলাম যে আমার সিলেকশন হবে। আর বাড়িতে এসে যখন অ্যান্সার কি মেলায় সবকিছু যখন দেখি, তখন আমার মানে কনফার্ম হয়ে যায় যে আমার সিলেকশন হবে আর অনেক ভালো র্যাঙ্ক আসবে। খুব ভালো। শ্রেয়া, আমাকে এবার তুমি এটা বলো যে তুমি তো আমাদের স্টুডেন্ট ছিলে, তাই তো? তুমি হ্যাঁ, ড্রিম ব্যাচও পড়েছো, র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স 1 যেটা, তুমি সেখানে তোমার কেমন লেগেছে বলো? আমার আমার পড়াগুলো বলতে গেলে আমি যখন নিটের প্রিপারেশন নিই তখন তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো আমি পড়েইছিলাম। তো ইংলিশে যখন আমি আপনার ড্রিম ম্যাচের ওই রুটস ওয়ার্ডস এর ক্লাসটা দেখি, তখনই আমার মনে হয় যে আমি ম্যামের সব ক্লাসগুলো দেখবো, দিয়ে আমি 1.5x বা 2x এ হুম হুম। আপনার সব ক্লাস দেখি, পিডিএফ ফলো করি। মানে সেখান থেকে আমি RIC 1 RIC 2 মানে দুটোই কমপ্লিট করি। আরআইসি 1টা তোমার কেমন লেগেছে? আরআইসি 2 এর আরআইসি ব্যাপারে আমরা ওয়ান পরে আসবো। আরআইসি ওয়ানও টোটাল 14টা ক্লাস ছিল। আমি টোটাল 14টা ক্লাসই করেছি, আর RIC 2 তে সম্ভবত 7টা থেকে 8টা আপনার ক্লাস ছিল। তো ওগুলোও করেছি। আচ্ছা, তো রেজাল্ট আরআই মার্ক গুলো সব, আচ্ছা, সমস্ত ওকে। কিছু, আর ইডিয়ামস, আপনার ইডিয়ামস পড়ানোর টেকনিকটা খুব ভালো লাগতো।
থ্যাংক ইউ সো মাচ। তোমার যখন RIC 1 ছিল তখন আমরা ওখানে 3500 প্লাস কোয়েশ্চেনস করেছিলাম। তাই তো? তো সেখানে RIC 2 আবার নিলে কেন? মনে হয়েছিল কি যে না আমি আরো কোয়েশ্চেন প্র্যাকটিস করব বা সেটা কিরকম ভাবে হয়েছে? আমাকে সেটা একটু বলো। যে RIC 1 তো তুমি আরআইসি 2 করেছো। টাতে আমার জয়েন করার একটাই কারণ ছিল। কারণ আরআইসি 1 এর যে ক্লাসগুলো ছিল মানে সেগুলো আমি খুব স্লো দেখছিলাম। কারণ তখন পরীক্ষার কোনো নোটিফিকেশন বেরোয়নি। তখন হুম, মানে বুঝতেও পারছিলাম না যে এক্সাম হবে হবে কি কি না হবে না। হবে না। তাই ভাবলাম যে কোয়েশ্চেন প্র্যাকটিসটা যাতে আরেকটু স্পিডে হয় তো সেজন্য আরআইসি 2 টা জয়েন করা। ঠিক আছে। অ্যান্ড RIC 2 তুমি শুরুর দিকে করেছো একদম ফার্স্ট এর থেকে? হ্যাঁ, আরআইসি 2 টা ফার্স্ট থেকেই করেছি। আমি RIC 2 লাইভ ক্লাস খুব কম অ্যাটেন্ড করতাম। আমি রেকর্ডেডটাই বেশি দেখতাম। আচ্ছা। RIC 2 টা মানে যখন আমাদের এসছে তখন একদম মানে পরীক্ষার ঠিক আগে আমরা আরকি ওটাকে নিয়ে এসেছি যাতে স্টুডেন্টের যাতে এই যে সপ্তাহটা এই যে থেকে ৩ সপ্তাহটা টাইমটা যাতে ওয়েস্ট না যায়। নিজে পড়ে ওরা ইয়ে না করে। সেক্ষেত্রে আ আমরা তখন RIC 2 টা তখন লঞ্চ করি। মানে পরীক্ষার মানে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল ৮ তারিখ থেকে আর আরআইসি 2 ও স্টার্ট হয়েছিল ৮ তারিখ থেকে। একদম। এই RIC 2 তুমি কবে তারপরে জয়েন করলে? মানে ওই যেদিন মানে আরআইসি 2 এর ফার্স্ট ক্লাস শুরু হয় আমি তার আগের দিনই মানে পেমেন্ট করে জয়েন হয়ে গেছি। ওকে। ঠিক আছে। মানে বিলকুল भी देरी नहीं करने का। না, না। যেহেতু তুমি NEET এর স্টুডেন্ট ছিলে শ্রেয়া, তোমার লজিক্যাল রিজনিং করতে অসুবিধা হয়নি? কেন কি লজিক্যাল রিজনিং তো আমাদের কাছে নতুন। কিন্তু আমাদেরকে শিখতে হবে। তো তোমার কি করেছো? বা তোমার কোনো প্রবলেম হয়েছে বা এরকম? নাকি তুমি খুব আমার ইজিলি সেরকম শিখে গেছো? আমি খুব ইজিলি শিখে গেছি ম্যাম। মানে জিনিসগুলো খুবই সহজ আরকি। হুম। মানে সাথে যদি কেউ একজন যদি গাইড করার থাকে লজিক্যালি তাহলে তো খুবই সহজ। হ্যাঁ। সেই টাইমে মানে রাগিব স্যার আর আমি ইমরুল ইমরুল স্যার স্যারের ছিল। প্রতিটা কোয়েশ্চেন পিডিএফ দেখে করেছি আরআইসি 1 এর। তারপর রাকিব স্যারের কোয়েশ্চেন গুলোও করেছি। কারণ বলা তো যায় না যে কিরকম ধরনের কোয়েশ্চেন আছে। তো রাকিব স্যার যে কোয়েশ্চেন গুলো মানে মার্ক করে দিত মানে যেগুলো আমার ভুল হতো মানে ওগুলো আমি আবার পিডিএফ দেখে করতাম। হুম। যে কোয়েশ্চেনের এই জায়গাটা আমার ভুল হয়েছে আমাকে ঠিক করতে হবে। ওকে। অ্যান্ড আমাদের এগুলো সবের সঙ্গে মক টেস্ট দিয়েছিলে? হ্যাঁ, আমি মক টেস্ট দিয়েছিলাম। আমি 18 তারিখে পরীক্ষা হয়। 16 তারিখে আমি মক টেস্ট দিয়ে আমার 48 স্কোর আসে। মক আচ্ছা। টেস্টে তো আমি ভাবছিলাম যে এবছর হবে কি হবে না। মানে ওটার মনে টেনশনে মানে আমার মনে ২ দিন ঘুমই আসেনি পরীক্ষার আগের দিন। আর যখন তুমি পরীক্ষা দিয়ে বেরিয়েছো তখন তুমি বুঝতে পেরেছো যে তোমার পরীক্ষায় এবার পেয়ে হ্যাঁ, যাবে। আমার সিলেকশন হবে আর খুব ভালো কলেজে হবে ওটা আমি বুঝতে পেরেছিলাম আচ্ছা। পরীক্ষা দিয়ে আসার পরে। তো তুমি এমন কি দেখেছো কোয়েশ্চেন পেপারে যে তুমি দেখে বুঝে গেছো? তখন মনে মানে হয়েছে কিছু আমি কমন আমাকে সায়েন্সের বা আপনি বা শালিনী ম্যাম আমাকে সবাই বলেছিল যে যে সেকশনটা ইজি সেই সেকশনটা দিয়ে স্টার্ট করতে। তো আমি ঠিক। প্রথমে ইংলিশের কোশ্চেনটা ওপেন করি আর প্রথম কোশ্চেন পড়ি দিয়ে সব পড়তে ওএমআর ফিল আপ করতে চলে যায় আর কি। তারপর লজিক্যাল রিজনিং ওল্টাই তারপর লজিক্যাল রিজনিংও হয়ে যায়। বায়োলজিতে আমার 10 মিনিটও সময় লাগেনি ম্যাম। মানে বায়োলজি এত এক্সাক্টলি। সহজ ছিল। হ্যাঁ, বায়োলজি আর ইংলিশ না মানে টাইম সেভিং সাবজেক্ট। তুমি শুধু দেখবে কোয়েশ্চেন অ্যান্সারটা করবে। তাই না? হ্যাঁ। তুমি কিরকম কি মনে হয় যে এবার WBJE তাহলে কিরকম প্রশ্ন করেছে? এবারে ডাব্লিউবিজেই মানে ২০২১, ২২, ২৩, ২৪ এ মানে যে প্রশ্নটা করেছিল ৪ বছরে তার থেকে অনেকটা ইজি কোয়েশ্চেন করেছে। তোমার কি মনে হয় তাহলে তুমি আউট অফ 1 to 10 এর স্কেলে তুমি ২০২৫ এর জেনপাস ইউজি যে কোয়েশ্চেন পেপারটা সেটাকে তুমি কত পয়েন্ট দেবে? 1 to মানে 12 ডিফিকাল্টি লেভেল 1 to 10 এর মধ্যে ডিফিকাল্টি লেভেলে তুমি ওটাকে কত পয়েন্ট করবে? ম্যাম ডিফিকাল্টি লেভেল তো বলবো না কারণ আমার অবশ্যই না। কোশ্চেন পেপার ইজি লেগেছিল। লজিক্যাল রিজনিং এর একটা কোশ্চেন আমি পারিনি আমি ১৯টা করেছিলাম। ইংলিশের সবগুলোই করেছিলাম, বায়োলজিও সব করেছিলাম, কেমিস্ট্রির ক্যাটাগরি 2 এর সব করেছিলাম, ক্যাটাগরি 1 এরও কিছু করেছিলাম আর ফিজিক্সের সায়েন্সের বলেছিল যে ১০ নাম্বার অ্যাটেম্প্ট করতে তাই ১০ নাম্বারই অ্যাটেম্প্ট করেছি। মানে টাইমও বেশি থাকেনি ম্যাম। আচ্ছা, তো তখন কি মনে হচ্ছিল WBJE পুরো একদম সেই কোয়েশ্চেন করেছে? হ্যাঁ, সেই কোশ্চেন করেছে। মানে যেটা আমি তো WBJEE পরীক্ষাও তো ২০২৩ সালে দিয়েছিলাম। তো হুম, ওখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে ডিফিকাল্টি লেভেল ছিল তার থেকে এটা একবারে অনেকটা সহজ এসছে। বুঝলাম। কিছু তো মানে ক্লাস থেকে করানো কোশ্চেনও মানে কিছু রিপিট হয়ে গেছিল। ফিজিক্সে যেমন অ্যাঙ্গুলার হ্যাঁ। মোমেন্টাম এর কোশ্চেনটা ছিল, তারপরে একটা এরর কারেকশন এর কোশ্চেন ছিল। আচ্ছা। আর হচ্ছে কেমিস্ট্রি, বায়োলজি তো তুমি খুব ভালো মতন অ্যাটেন্ড করেছো। ইংলিশও খুব ভালো মতন অ্যাটেন্ড করেছো। তাহলে তুমি কমন পেয়েছো, ফিজিক্স থেকে পেয়েছো। আর কোথা থেকে কমন পেয়েছো? তো পেয়েছো। ইংলিশে তো আপনার কোশ্চেন পুরো চেপে দিয়েছিল ম্যাম। কি যেটা মনে হয় সত্যি তাহলে? না আমি সেটাই বলছি। আচ্ছা, কি তাহলে মনে হচ্ছে WBGও সাথে দেখেছে ক্লাসগুলো। হ্যাঁ, WBJEE ও সাথে দেখেছে ক্লাস।
যে ওখান থেকে কোয়েশ্চেন আসছে, আচ্ছা ঠিক আছে এটা ইয়ে করে দিলাম। ঠিক এটা তো হ্যাঁ। অবশ্যই যে আর আমি ম্যাম ম্যাম আমি আপনাদের মানে অ্যাপে টোটাল 15 টা মক টেস্ট দিয়েছিলাম। আর লাস্টের দুটো মক টেস্ট আমি মানে দিয়েছিলাম ওটা ওএমআর অ্যাটেম্প্ট মানে আপনি ওএমআর সাথে রাখতে বলেছিলেন ঠিক মানে আমি ওটা 10 নাম্বার টেস্ট থেকে ওটা মানে ফলো করে এসেছিলাম আরকি। ১০ আর নম্বর থেকে যখন তুমি আর যখন ওএমআরে দিয়েছিলে। ম্যারাথনে যখন প্র্যাকটিস করতাম তখন ওএমআর নিয়েই বসতাম। ঠিক আমার তো এটাই আমি ওএমআর এর সাজেস্ট পুরো করেছিলাম। হ্যাঁ, আমি এটাই আমার তো সাজেস্ট ওএমআর এর পুরো করেছিলাম। 20 টা মানে আমি তো পুরো 20 টা ওএমআর জেরক্স করে নিয়েছিলাম আরকি। আচ্ছা, ওকে, 20-25 ওকে। টা। হ্যাঁ, হ্যাঁ। ওইটাই মানে আমরা অ্যাপের মধ্যে এভরিথিং প্রোভাইড করেছি একটা ক্যান্ডিডেটের যেটা প্রয়োজন একটা জেনপাস ইউজির আ একটা পরীক্ষা উতরানো, ভালো মতন পাস করা, একটা ভালো মতন গাইডেন্স দেওয়ার মধ্যে যা দরকার থাকে, আমরা ক্যান্ডিডেটকে এভরিথিং প্রোভাইড করি। এবং বলে দিই যে তুমি এটা এইভাবে করবে, ওইটা ওইভাবে করবে এবং এতক্ষণে যতগুলো টপার স্টক তোমরা অডিয়েন্সটা দেখেছে সেখানে তোমরা প্রত্যেকেই আ এইটা হয়তো দেখেছো যে যেটা বলেছি, যেটা টিচাররা বলেছে স্টুডেন্টরা সেটা শিখেছে। শোনাটাও ইম্পোর্টেন্ট। যেরকম টিচার বুঝিয়ে দেবে এটা করো, সেরকম স্টুডেন্টরাও কিন্তু এটা শুনতে হবে, মানতে হবে, করতে হবে। তখনই তুমি সেটার একটা বেনিফিট তুমি দেখতে পারবে। কেন এই ক্যাটেগরিতে প্রচুর হয়ে গেল। অনেক বছর হয়ে গেল। যখন টিচার বলবে যে না এটা তুমি পরে করো বা এটা এখন দরকার নেই। তো সেটাকে সেইভাবে তুমি করো দেখবে ডেফিনিটলি সেটা তুমি করতে শ্রেয়া খুবই ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলে। তুমি ম্যাম এত আমারও খুব ভালো লাগছে। আপনার সাথে তো আমার কথাই হয়নি। আমি আপনার কোনোদিনই লাইভ ক্লাস অ্যাটেন্ড করতাম না। আমি সবসময় রেকর্ডেডই মানে দেখতাম আপনাকে। তো খুব ভালো লাগতো আপনাকে। চলো ভালো তুমি এত ভালো একটা র‍্যাংক করছো আমাদের এইভাবে কথা হয়ে যাচ্ছে এটা খুবই ভালো লাগছে। এবার আমি আরো কয়েকটা কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতে চাই। তোমার যখন তোমার জেনপাস ভিজিট ৫ টা বেস্ট ইংলিশ অ্যান্ড বায়োলজি 100%। আমার এইচএসও আমার ইংলিশ আর বায়োলজিতে বেশি নাম্বার ছিল আর জেন পাসও আমার বেশি নাম্বার এসেছে। আমাদেরকে বলো নার্সিং প্যারামেডিক্যাল আমি নার্সিংই করব। কোন বাড়ির কলেজটাকে সবাই ভাবতে নার্সিং চাচ্ছ? করতে বলছে। আমার বাড়ি যেহেতু বাঁকুড়ায় তো আমি বাঁকুড়া সম্মিলনীটাকেই মানে ফার্স্ট টার্গেটে রাখবো। বাট আমার মানে বান্ধবীরা বলছে মানে যারা সিএমসি তে পড়ছে বা এসএসকেএম এ পড়ছে তো তারা বলছে যে সিএমসি এসএসকেএম টা করতে। তো এবারে বাড়ির থেকে তো অত দূরে তো মানে এলাও করছে না, তাই বাঁকুড়া সম্মিলনীটাই ভাবছি কন্টিনিউ করবো। চলো চয়েস ফিলিং এটাকে একদম ফার্স্ট এ রেখো। আচ্ছা। এবার চলো আমরা যাই একটু আমাদের ইন্টারভিউতে যেখানে আমরা প্রত্যেকটা এটা আমাদের একটা রিচুয়াল হয়ে গেছে। রাকেশ রাজা সবসময় স্টুডেন্টদেরকে রাপিড ফায়ার রাউন্ডে নিয়ে আসি and ঠিক আছে? কোনো এক্সপ্লেনেশন হ্যাঁ। দরকার নেই। জাস্ট আমাকে একটু বললেই হবে। চলো। ফার্স্ট আমরা শুরু করি মর্নিং পারসন, নাইট পারসন। কখন তুমি আমি নাইট পার্সন ছিলাম ম্যাম। ওকে। আমিও নাইট পারসন। রাত্রেবেলায় পড়া বা এটা একটু বেশি ভালো হয়। পিডিএফ দেখে পড়তে হ্যান্ড রিটেন নোটস বই বোথ। বোথ আচ্ছা আমি দুটোই ওকে। পড়বো। হুম। ওকে। লাইভ ক্লাস না রেকর্ডিং? রেকর্ডেড। রেকর্ডেড ক্লাস। অলওয়েজ সেটাতে তুমি রেকর্ডেড। ওকে। তুমি লং টাইম মানে লং আওয়ার স্টাডি করতে অল্প টাইম শর্ট ব্রেক নিতে। ম্যাম আমি শর্ট টাইম পড়ে ব্রেক নিতাম মানে আমি মানে টার্গেট বানিয়ে নিতাম যে আজকে 3 ঘন্টার মধ্যে আমাকে ইংলিশটা কমপ্লিট করতেই হবে। তো আমি 3 ঘন্টা মানে বসেই থাকতাম। যে তারপরে হয়তো আমি টি ব্রেক নিতাম বা একটু জল খেতে যেতাম। তারপরে আবার এসে হয়তো লজিক্যাল রিজনিং করতাম বা ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেন গুলো আমার রাতের দিকে প্র্যাকটিস করতে খুব ভালো লাগতো। তো আমি আচ্ছা। ওরকম ছোট ছোট সেশন বানিয়ে নিতাম। ছোট সেশন যেখানে কিনা একটানা পড়তে। হ্যাঁ। আচ্ছা ওকে। তার মানে ওই একটু রিফ্রেশমেন্ট এর দেখতে। হ্যাঁ, তাই তো? রিফ্রেশমেন্টের জন্য তো সবটাই দরকার ম্যাম। নাহলে একটানা পড়ে গেলে তো আর সেদিকে ঠিক। হবে না। এবং ভিডিওসও দেখতে। হ্যাঁ, ভিডিও তো দেখতাম। আ এবার হচ্ছে আমাদের ৫ টা কোয়েশ্চেন তুমি সাজেস্ট করো ৩ কামিং যারা আছে যারা বছর পড়ছে ২০২৬ টার্গেট করছে তাদের জন্য আমাদেরকে টিপস দাও। তখন ম্যাম ওরা ফলো করবে। ম্যাম প্রথমে তো হচ্ছে যে মানে যেকোনো একদিন মানে মক টেস্ট দিতেই হবে সপ্তাহে। মানে সেটা আমরা রবিবারও দিতে পারি, শনিবারও দিতে পারি। বাট মানে সেটাকে আমাকে নোট ডাউন করে রাখতে হবে যে আমি কবে দিতে পারবো। আর প্রথমে তো আমাকে পার্ট টেস্ট দিতে হবে, তারপরে আমি কিন্তু ফুল সিলেবাসে জাম্প করব। কারণ আমি সাবজেক্ট দেখি ওয়াইজ যে যদি তারপরে ফুল হ্যাঁ, তারপর সাবজেক্ট ১ম এ সাবজেক্ট ওয়াইজ তারপরে ফুল। আর দেন হচ্ছে প্র্যাকটিসটা তো বাড়াতেই হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং ৫ টাই মানে প্র্যাকটিসের সাবজেক্ট, তো প্র্যাকটিসটা তো বাড়াতেই হবে। তো আমি তো সাজেস্ট করব সবাইকে যে মানে ক্লাসে যতগুলো কোশ্চেন আছে, ক্লাসে যতগুলো ডিপিপি আছে ওগুলোই এনাফ।
মানে ওগুলো করলেই মানে কোশ্চেন প্র্যাকটিস মানে সবটা কভার হয়ে যাচ্ছে। আর মক টেস্টের যেগুলো আমি অ্যানালাইসিস করেছি সেগুলো তো আছেই আর কি, হয়তো কোনো কোশ্চেন ভুল হয়ে গেল সেটা হয়তো আমি অনেকবার রিভিশন দিচ্ছি, তো সেখানেও আমার একটা রিভিশন হচ্ছে আর কি। আর ওটাই আমরা যদি মানে ব্যাচে প্রোভাইড করি ক্র্যাশ কোর্স, ব্যাচ ক্র্যাশ কোর্স, আইসি হচ্ছে কোয়েশ্চেন, এই দুটো যদি পুরো সিলেবাস ব্যাচে আমরা এভরিথিং প্রোভাইডা দরকার, এইটুকু পড়াগুলো স্টুডেন্ট থরলি করতে পারে কমপ্লিট। অনেক স্টুডেন্ট তো করে দেয় কিন্তু সবাই শেষ করতে পারে, করলাম স্টার্ট করছি মাঝখানে, তারপরে ওটা ক্যারেক্ট ব্যাকলগ ক্লিয়ার করছি। ওকে, তো এই হলো ব্যাপার। তাহলে আমাদের আজকে পডকাস্ট সেটা হচ্ছে শ্রেয়া 160 র্যাঙ্ক করেছে। থ্যাংক ইউ ম্যাম। আপনাদের মানে পরিশ্রম না থাকলে, আপনাদের মানে সহযোগিতা না থাকলে মানে এত ভালো র্যাঙ্ক করা আমার দূরের কথা। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আওয়ার জেনপাস টপার স্টার। ভালো লাগলো তোমার। আপনার সাথেও খুব কমিউনিকেট করে ভালো লাগলো। We wish you all the very best. লেটস ইমপ্রুভ এর গোটা টিমের থেকে অল দ্য বেস্ট আর ফিউচারের জন্য।